হে স্টুপিড, শুনেছিস আমার কথা? আর নিউ ইডিয়েট। বিহান ভাইয়ের শক্ত গলা শুনে ওরা স্তব্ধ রূপে জমে রইল। ও নিস্তেজ চোখে তাকিয়ে কেবল দেখে গেল মানুষটাকে। শক্ত চোখে মুখে দৃঢ় চোয়াল আর তীক্ষ্ণ চাহনি। শুধু এই সব কিছুতে আটকে গিয়ে ঘুরপাক খাচ্ছে রাহা। এর বাহিরে না কিছু দেখতে আর তো পারছে, আর কিছু শুনতে পাচ্ছে। আই নিড ইউ। জিদান কেসে উঠল। ভাইয়া, পাত গিলবে নাকি? দিবনি পিঠে কয়েক ঘা। জিদান চোখ পাকিয়ে তাকালো, সব কটা বাদে হাড্ডি। কয়েকজন হেসে ওঠে, সেসবে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে কাঠের গলায় বলে উঠল বিহান, কথা না শুনতে পারছিস না? নাকি কানের গোড়াও কয়েকটা লাগাতে হবে ইডিয়েট। এবার শক্ত চোয়ালে ভাব দেখে গলা শুকাতে থাকে রাহা। ঢোক গেলে একটু পাশ থেকে জায়ান এবার গলা বাড়িয়ে বলে, রাহা এখন ছোট নয়, এভাবে ওর সাথে কথা বলার কি মানে হয়? সে রাইট আপনার নেই ভাইয়া। বিহারি একটুও নড়ল না, এভাবে দাঁড়িয়ে শুধু চোখ ঘুরিয়ে তাকালো জায়ানের দিকে। ছেলেটা মাঝে স্পষ্ট রাগ, তা দেখে বিদ্রুপ করে হাসলো জায়ান। ভ্রু উঁচিয়ে কণ্ঠে তাচ্ছিল্য ভাব টেনে বলল সে, ওর উপর আমার কি রাইট আছে না আছে সেটা ঠিক করার দায়িত্ব তুমি নিয়েছো নাকি জায়ান? জায়ান কোনো উত্তর দিল তার আগে জিদান কাশি থামিয়ে বলল, আরে এই ব্রো, ব্যাপার কি তোমার? হ্যাঁ, সবকিছু বাম হাতে ঢোকাতে যাও কেন মিয়া? জায়ান ঘাড় বাঁকিয়ে তাকালো জিদানের দিকে। ভেতরে গা নিয়েও সে বাঁকা হাসলো। আগুনে ঘি দেওয়ার মতো বলা, চোখের সামনে বাম হাত ঢুকোনোর মতো কিছু হলো, হাত তো ঢুকবে ব্রো। অফার আফটার অল। এবার জায়ান বিহানের দিকে তাকালো, হাসিটা আরো প্রসারিত করলো না। আমার হাত যে ভাঙা। জায়ান আর বিহানের দুজনই সারি সারি তাকিয়ে আছে এক অপরের দিকে। দুজনের চোখের ভাষা ছিল কিছুটা লুকিয়ে ছিল, তার উপস্থিত কেউ ধরতে পারলো না। বুঝতে না পেরে ওদের মারাত্মক দ্বন্দ্বের বিষয়। জায়ানের কথা ভাইয়ের দিকে চেয়ে থাকা আর বড় ভাইয়ের চাহনির দিকে জিহান কপাল কুঁচকে দিল। ওদের দুজনের চাহনি গভীরতা মাপতে ডুকরে গিয়ে উঠল। বিহান এখনো দরজা পিঠে ঠেলিয়ে শরীরে হেলান দিয়ে আছে, বুকের কাছে হাত গুজে। পা দুটো এখনো দারুণ ভঙ্গিমায় ক্রাশ চিহ্নের মতো করে রেখেছে। জায়ানের দিকে তীক্ষ্ণ চাহনি নিবদ্ধ রেখে ও অদ্ভুত ভাব ঠোঁটে ঝাঁকালো। শীতল কণ্ঠে শুধালো, কি কারণে বলা হয়েছে বান্দর হুঁশিয়ার? যেন বিহানের দিকে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে থেকে উত্তর দিল, ছোট ছিলাম তাই পড়ে গিয়ে হোক, আর যেভাবে হোক তা ভেঙেছে। তবে আর ঝন ছোট নয়, মনে সাহস আছে আর দেহে শক্তি। এবার হুঁশিয়ারও পরোয়া করে না। তোমার মারা খায় কথাটা এর সারুসারে বলে বিহান যে শুনতে পেল না। শেষবারে জায়ানের দিকে তাকিয়ে মনে মনে আড়ালো, কখন হাত ভেঙেছিল শুধু, এবার জান ভেঙে ফেলবো রাস্কেল। নজর দিস একবার, শুধু দেখ থেকে টেন হিসে তোর পান বের করে ফেলবো। ওর সাথে বিন্দুমাত্র তর্ক করে মন চাইলো না আর বিহানের। ওর চোখ ঘুরিয়ে তাকালো রাহার প্রাণে মেয়েটা মুখের দিকে তাকাতে, তার আগে টকটকে লাল গোলাপটা নজর আসতে তা দেখে চল আরো দৃঢ় হয়ে উঠল বিহানের। ও কটমট সুরে বলল, ইডিয়েট, ভালো করে বলছি, বলতে শুনতে পাচ্ছিস না? বলছিস না আসতে, নাকি তোর ডোরাকের মতো কোলে আনতে হবে? ঠিক তখনই বিহানের পাশে ডোরা এসে দাঁড়ালো। পাশে বিহানের দিকে তাকিয়ে কোমল লেজ নাড়াতে নাড়াতে উঠল, ম্যাও। সারাদিন ম্যাও ম্যাও ঘেউ ঘেউ ছাড়া পারিস কি তুই ডোরা ফোরা? মামাকে নিয়ে রুমে আয়, নয়তো স্টুপিড বাচ্চা, স্টুপিড বিড়ালে মাথা তুলে মারবো এক আছাড়। ডোরা করুণ সুরে ডেকে উঠল, ম্যাও। দৌড়ে উঠোনে দাঁড়ালো, মায়ের কাছে গেল, লেজ শরীর আরো ঘেঁষে জানালো দিল, আমার কোলে নাও। মায়ের দিকে তাকিয়ে এমন করুণ মুখে ডাকছে যে রাহা নিজে ধতাস্ত করতে চাইলো। ঝুঁকে কেবল তুলে নিল ডোরাকে। মায়ের আশ্বস্ত কোলে ডোরার অধুরে দাঁড়িয়ে বিহান প্রাণে তাকালো। তা দেখে বিহান চিবিয়ে উঠলো, ওই স্টুপিড ডোরা, জলদি আয়, নয়তো দুই স্টুপিডকে ঘাট ধরে আনবো। তোদের দুই পাকনা বাকরিকে তুলে আমার এক হাতে যথেষ্ট, কোনো কসরত করতে হবে না। কথা আছে শুনে যা, টাইম অনলি 2 মিনিট। শেষের কথা শেষ চিবিয়ে বলেও চাপ প্রয়োগ করলো তাতে। রাহাত চোখের সামনে তো কুটুল দৃষ্টি ফেলে একবার তাকালো জায়ানের দিকে, আর দাঁড়ালো না, হন হন করে চলে গেল, ভ্রু উঁচু করে ড্যাব ড্যাব করে চোখে রাহা চাইলো, নয়তো তোমার জাদরের সাহেবের কাছে কল্লা জিম্মি দিতে হবে। সবাইকে কপাল কুঁচকে কেমন বাঁকা চোখে তাকিয়ে থাকা দেখে রুশ্মি আসলো। সবার মনোযোগ আকর্ষণ করতে বলল, আসলে ভাইয়া, ওর কাছে নিজের ক্যামেরাটাও রাখতে দিয়েছিলাম তো, সেটা নেওয়ার জন্যই হয়তো ডাকছে। কামিনী দাঁতে দাঁত চেপে সাহায্য করলো রশ্মি আপুর বাহানা। জুহির মুখটা কেমন নিশক কালো দেখাচ্ছে, সাথে রাগান্বিতও সে। দূর থেকে জান শক্ত অভিমুখে বলল, শাক দিয়ে এখন আর মাছ ঢাকা যায় না, বুঝলে রশ্মি? পাশ থেকে খোট করে উঠল জিহান, কে বলেছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না? কোন বলদা এই কথা বলে? একটা ছোট পুঁটি মাছকে ঢাকার জন্য 1 কেজি শাকই যথেষ্ট। তার উপর রাহার সামনে আছে আমার বড় ভাই, শাক দিয়েও মাছ ঢাকা যায়। যে বলে ঢাকা যায় না সেটাই আহাম্মক বদলায়।
আর সেই বদলায় নাকি জিয়ান মির্জা নাকি নাকি ব্রো। মুহূর্তে হাসি রোল পড়ে গেল ওখানেই। জ্যান কটমট করে তাকিয়ে আছে জিদানের দিকে। তাই সেও চিবিয়ে বলল, তোমার কথা শুনে যে কেউই তোমাকে গা উপাধি দেবে। মতিউরের মতো কথা বলে ব্রো। কোন গোলামের পুত কইরা আমারে গাধা। একেবারে চুল পিঙ্গি করিয়া দেব। বিকেলের মিহি হওয়ার বইছে। গ্রামের সতেজ সতেজ বাতাস, তার উপর বাড়ির ব্যস্ত কোলাহল। তবুও জাহানারা বেগম যা আর ভাবির সাথে সমবয়সী দু ফুফাতো বোন আর খালাতো বোনকে নিয়ে এসে বসেছে পুকুর পাড়ে। বিশাল বড় এক বাঁধায় পুকুর, অনেকটাই নিচু পর্যন্ত চলে গিয়েছে। তার উপর এখন বাতাসটাও বেশি লাগছে। বিয়ে করে তো অনুষ্ঠানে মজা করছে ছোটবেলায়। আমরা কাজ করে মরি আর ছেলেরা দেখে সকাল সকাল গিয়ে ছুটে চলে এসেছে বাগান বাড়ি। ননদের কথায় পাপিয়া সুলতানা উত্তর দিলেন, তোমাদের তো আগে বলেছিলাম ওদের সাথে গিয়ে ঘুরে আসতে বাগান। আমরা কি বুড়ো হয়ে গেছি নাকি ভাবি? ছোট ছেলে মেয়েকেও বিয়ে বিয়ে দিয়ে দিলে নাতি নাতনি হলো, আর তার আগে আমাদের বুড়ো বানিয়ে দিচ্ছ। চাইলে খান বাড়িতে আরো কয়টা দিতে পারি, বলো কি বড় ভাবি? পাশ থেকে নীলা বেগম বলে ওঠে। এই কথা তা শুনে সবাই একজোটে হেসে ওঠে। আফসানা বেগম চোখ বড় বড় করে যাকে শাসায়, লজ্জা শরমে মাথা খেয়ে ফেলেছিস নাকি? পাপিয়া সুলতানা বলে ওঠে, ভাবি ওকে বকছেন কেন? ঠিকই তো বলেছে। তা আমরা কি আরো দুই একটা ছেলে পেলে পাবো নাকি ভাবি? হো হো করে সবাই হেসে ওঠে। তাতে আফসানা বেগম বলে, ছেলে মেয়েদের বিষয়ে সময় হলে গিয়েও আর ওরা এখন করছে আর ছেলে মেয়ের হওয়া নিয়ে রং তামাশা। কেন ভাবি? ভাইজানকে একবার বলেই দেখুন না কি বলে। এই কথা বলে নীলা বেগম আবারও হেসে ওঠে। মরিয়ম গুঁড়া আর লবণ মিশিয়ে আমরা খাচ্ছে আর গল্প করছে ওরা। তোরা এখন শখ করে আমার দেবরে কে? তুই না হয় বল। আমি বললে আপনার দেবরে এক পায়ে খাড়া। এনার্জি আছে। আবারও সবাই হু হু করে হেসে উঠলো। আফসানা বেগম বিড়বিড় করে বলে উঠলো, বুড়ো বয়সেও যা রং না যায় না। পাশ থেকে জাহানা বেগম বলে ওঠে, আমরা বুড়ো হইনি ভাবি। বাড়িতে বিয়ের উপযুক্ত দুটো ছেলে আছে, ছেলেগুলো বড় হচ্ছে। ওদের বিয়ে না দিয়ে বুড়ো হয়ে যাব কি করে? পাপিয়া সুলতানা বলে, এটা কি সত্যি কথা ভাবি? আপনার বড় ছেলে বিয়ে নাকি ডাকছে? এই কথা শুনে জাহানারা বেগম কেন যেন খানিকটা নীরব হয়ে গেলেন। ততক্ষণে রং তামাশা কেমন থমকে গিয়েছে যেন। ওনাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও আমরা খাওয়ার মনোযোগ দিলেন। আফসানা বেগম আর চোখে একবার মেজোজাকে দেখে হাসি মুখে জবাব দেয়, ভাবিনি কিছু বোন। ছেলে বড় হয়েছে, সব বুঝতে পারে। ও যেন ভালো করে করবে সেটাই করবে। বিয়ের বয়স তো হয়েছে, তো করতেই হবে। সেটা তো করবে, তবে বড় পরিবার যেহেতু, তাই বউটাও নিতে হবে পারদর্শী, যে আপন মনের সাথে মানিয়ে নিতে পারবে। এতবারে বারে বউ যে কথা। পাশ থেকে জাহানারা বেগম খালাতো বোনের বলে ওঠে এই কথা। তা শুনে পাপিয়া সুলতানা বলে, দেখা যাক বড় ছেলের বিয়েতে কয়টা বিয়ে হয়। আমরা কিছু ধারণা করতে রেখেছি, বাকিটা আল্লাহও ইচ্ছে। কিন্তু ভাবি, আমরা যদি শক্ত করে ধরি নাকি খান বাড়ির বউকে না করার সুযোগ দেবে না? ভাই বোনের কথায় কিছুটা থমকে যায় জাহানারা বেগম। কপালে কিছু ভাঁজ পড়ে। বড় ভাবির সাথে উনার ভাইয়ের বউ হাসি তামাশা করে। উনি যে কোনো চিন্তা ঢুকেছে, কেন যে উনার মন খুঁজেছে কিছু একটা আঘাত করলে এমন এক মনে হচ্ছে। আর ভাই ধারণা করে রেখেছে উনাকে কি, তবে পরিকল্পনা করে এমন কিছু বলেছে। বড় ভাই তো উনাকে আলাদা ডেকে রাহা বেশ কিছুক্ষণ বলে উঠলো, বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কথা হয়েছে, তবে কি করতে চাইছে উনারা। বাড়ির মহিলারাও বেশিরভাগ জড়ো হয়ে পুকুর পাড়ে। তাই ভেবে এত নেই। ঘরগুলিও কেমন ফাঁকা, যারা বা আছে নিজেদের কাজে নয়তো ফোনে ব্যস্ত। রাহা চারদিকে পা টিপে টিপে আস্তে করে গিয়ে গেল বিহান ঘরের দিকে। জাহান তাছাড়াও গ্রামের বাড়ি হয়, ওদের ঘরও অনেকগুলো। বিয়ের এত মানুষে থাকার সুবিধা হবে না। কোলে এখনো ডোরা। খানিক শানিত মুখে নিয়ে রাহাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। কোলে থেকে ডোরা গায়ে আলতো হাত বুলিয়ে নিচু কণ্ঠে বলল, ডোরা, কি মনে হয় তোর পাপা রেগে আছে মেয়েও? আমার কেন যেন চোখ মুখ মনে হচ্ছে তোর বাবা রেগে আছে আমার। দেখেছিস কথা কিভাবে বলেছে? ডোরা গলা দিয়ে অদ্ভুত স্বরে শব্দ তুলো। কিন্তু রেগে কেন? কি রে, কি করেছি আমি? বাগান বাড়ি থেকে আসার পর থেকে তো তেমন কিছু করিনি ম্যাও। যেন বলতে চাইছে আগে ভেতরে ঢোকো, পরে না বুঝতে পারবে। কোনো শরীর নাচ্ছে নাকি? ঢোক গিল রাহা। তোর পাপা রেগে থাকলে আমাকে বাঁচাবি। যদি পালাস কিন্তু তোকে পিট্টি দেব। এবার আর ডোরা কথা বলো না। নীরব রইল। ওর নীরবতা যেন রাহার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, চাচা সবার আগে নিজের যান বাঁচা। নিজেকে একটু ধতাস্ত করে রাহা আস্তে করে একটা টোকা দিয়ে এলো দরজায়। খুলবে আস্তে। ভেতরে লোকটা থাকলেও বিশেষ শোনার কথা নয়। মনে আরেকটু সাহস নিয়ে লম্বা কদমে টেনে যে আরেকটু টোকা দিবে, তার আগেই ভেতর থেকে হ্যাঁচকে এক টান এলো। ঝড়ের বেগে পুড়তে রাহা
চোখ মুখ খিচে নিল, আর কিছু বুঝলো না। শুধু টের পেল ওর কবজি ধরে কেউ একটা শক্ত হাতে নিজের কাছে টেনে নিয়েছে। অনেক কাছে, সম্মুখে থাকা লোকটার স্পন্দন সহ উষ্ণ পরশ আসছে। নাসারন্ধ্রে ভন ভন করে ঢুকছে চন্দনের সুবাস। রাগ খিচে দাঁড়িয়ে থেকেও লম্বা শ্বাস টানলো। ওকে পরবর্তী শ্বাস টানার সুযোগ না দিয়েই মানুষটা কেমন ক্ষিপ্র এক আগ্রহী কাজ করে বসলো, যার হাত কল্পনার বাইরে ছিল, এবং কি তাতে আরো আতঙ্কিত করে তুললো। দেওয়ালের সাথে লাগানো ড্রেসারের জিনিসগুলি তড়িৎ বেগে এক হাত দিয়ে সব নিচে ফেলে দিয়ে ওর হাত নিচের সাইডে বেডে পুরুষালী ক্ষিপ্ত দুটি হাত আঁকড়ে ধরলো। রাহার পুরো শরীরকে শূন্য তুলে ওকে ড্রেসের উপর বসিয়ে দিল। পুরো ঘটনা আর বিহান ভাইকে কেন যেন তার অন্যরকম লাগছে। একদম বিভিন্ন নতুন একটা মানুষ, ভিতর শ্বাস ভারী হয়ে আসে। ওর আতঙ্কিত নয়নে মেলে তাকিয়ে দেখে নতুন আগ্রহী এক বিহান ভাইকে। চোখ মুখ ক্রুদ্ধ চাহনিতেও ক্ষিপ্ততা। আঁখি দুটি লাল টকটকে হয়ে আসছে ওর দিকে। ক্ষিপ্ত শোণিত নজর রেখে ফুসফুস করে চাপা ক্রোধে বুকের ভেতর ধরফর করে রাহার। শরীর কাঁপে, ঠোঁট দুটি নড়বড় করছে। কাঁপা কাঁপা কণ্ঠে ডাকে, বিহান ভাই। ডাকে সাড়া দিল না বিহান। ড্রেসারের উপর ভরা রাহার খুব সন্নিকটে এক হাতে দেওয়ালে ঠেলিয়ে শরীর ঝুঁকে রেখেছে ওর দিকে। মুখময় ক্ষিপ্ত, কেমন হিংস্র প্রাণীর মতো চিবিয়ে বলে ওঠে, খুব শখ না গোলাপের? পরবর্তী গল্প বইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প ক্যাপ্টেন বিহান আরবিত চলবে।